আমরা তো সবসময় নানা রকম অনিশ্চয়তার মধ্যে থাকি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি কিভাবে ছোট ছোট তথ্য বা ডেটা ব্যবহার করে অনেক বড় আর নির্ভরযোগ্য সিদ্ধান্তে আসা যায়? এই আলোচনাতে আমরা দেখব পরিসংখ্যান কিভাবে এই প্রায় অসম্ভব কাজটাকে সম্ভব করে তোলে। এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। ধরুন একটা দেশের সব মানুষের মতামত জানা দরকার, কিন্তু সবার কাছে তো আর যাওয়া সম্ভব না। তাহলে উপায়টা কি? চলুন এই দারুণ প্রশ্নটার উত্তর খোঁজা যাক। তো আমাদের এই সমাধানের যাত্রার প্রথম ধাপ হলো এটা বোঝা যে কিভাবে একটা ছোট গ্রুপ বা স্যাম্পল থেকে আমরা পুরো একটা জনগোষ্ঠী সম্পর্কে ধারণা পেতে পারি, আর এই পথে কি কি চ্যালেঞ্জ আসতে পারে। দেখুন, পুরো জনগোষ্ঠী বা পপুলেশনকে নিয়ে কাজ করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাই আমরা কি করি? আমরা সেখান থেকে একটা ছোট অংশ, মানে একটা স্যাম্পল বেছে নিই, যেটা কিনা পুরো দলটারই একটা প্রতিচ্ছবি। আর ঠিক এখানেই চলে আসে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বা পরিসংখ্যানগত অনুমানের ধারণা। নামটা শুনতে একটু ভারিক্কি লাগলেও ব্যাপারটা কিন্তু বেশ সহজ। এটা হলো সেই সব টুলস বা পদ্ধতি যা আমাদের ওই ছোট স্যাম্পল থেকে পাওয়া তথ্য ব্যবহার করে পুরো জনগোষ্ঠী সম্পর্কে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। এখন একটা প্রশ্ন আসতেই পারে, যদি আমরা অনেকগুলো স্যাম্পল নিই তাহলে তো একবার এক রকম ফল আসবে, মনে হবে যেন সবকিছু একদম এলোমেলো। কিন্তু মজার ব্যাপার হলো এই আপাত বিশৃঙ্খলার মধ্যেই একটা দারুণ প্যাটার্ন বা নিয়ম লুকিয়ে আছে। চলুন তো দেখি সেই নিয়মটা আসলে কি। এই নিয়মটার নামই হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, আর এটা কিন্তু খুবই শক্তিশালী একটা আইডিয়া। এখানে আমরা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির ডেটা দেখছি না, বরং আমরা দেখছি যে অসংখ্য স্যাম্পলের গড় মানগুলো নিলে সেগুলো কিভাবে একটা নির্দিষ্ট ছকে বা বিন্যাসে সেজে ওঠে। আর এই প্যাটার্নের পেছনেই কিন্তু লুকিয়ে আছে পরিসংখ্যানের অন্যতম শক্তিশালী একটা সূত্র, যেটা আমাদের এই পুরো অনুমানের প্রক্রিয়াটাকে সম্ভব করে তোলে। আর এটাই হলো সেন্ট্রাল লিমিট থিওরেমের জাদু। মূল ডেটাগুলো যেমনই হোক না কেন, একদম ছড়ানো ছিটানো বা এলোমেলো, আমরা যদি যথেষ্ট সংখ্যক স্যাম্পল নিয়ে তাদের গড় বের করি, সেই গড়গুলো প্রায় সব সময় একটা সুন্দর অনুমানযোগ্য বেল কার্ভ তৈরি করবে। আর এটাই আমাদের অনুমানের মূল ভিত্তি। আচ্ছা, আমরা তো একটা স্যাম্পলের গড় পেলাম, কিন্তু এই গড়টা আসল সত্যের ঠিক কতটা কাছাকাছি? মানে আমরা আমাদের ফলাফলের উপর ঠিক কতটা আস্থা রাখতে পারি? চলুন এখন সেটাই বের করার চেষ্টা করা যাক। এই সমস্যার সমাধান দেয় কনফিডেন্স ইন্টারভাল। এটা আমাদের শুধু একটা সংখ্যা দেয় না, বরং আমাদের ফলাফলের চারপাশে একটা রেঞ্জ বা পরিসর তৈরি করে দেয়। এটা অনেকটা এভাবে বলা, দেখুন আসল গড়টা ঠিক কত আমরা জানি না, তবে আমরা খুব নিশ্চিত যে এটা এই সীমার মধ্যে কোথাও আছে। যেমন ধরুন একটা 95% কনফিডেন্স ইন্টারভাল। এর মানে হলো আমরা 95% নিশ্চিত যে পুরো জনগোষ্ঠীর আসল গড় মানটা আমাদের বের করা এই পরিসরের মধ্যেই কোথাও না কোথাও আছে। এটা আমাদের অনুমানকে একটা শক্ত ভিত্তি দেয়। একটা বাস্তব উদাহরণ ভাবা যাক। ধরুন আমরা কিছু মানুষের পেশি শক্তি মাপলাম। এখন শুধু একটা গড় মান না বলে আমরা বলতে পারি যে আমরা 99% আত্মবিশ্বাসী যে সবার আসল গড় শক্তি ৭৬.৩ থেকে ৯২.৩ মধ্যে আছে। দেখুন, এই কথাটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর নির্ভরযোগ্য শোনায়। এবার আমরা আলোচনা করব হাইপোথেসিস টেস্টিং নিয়ে। এটাকে অনেকটা আদালতের বিচার কাজের মতো করে ভাবা যেতে পারে, যেখানে আমরা একটা দাবিকে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পরীক্ষা করে দেখি। এই পরিসংখ্যানিক বিচারে দুটো পক্ষ থাকে। একদিকে আছে নাল হাইপোথেসিস, যে হলো একজন ঘোর সন্দেহবাদী। সে বলে কিচ্ছু বদলায়নি, কোনো পার্থক্য নেই, সবকিছু আগের মতোই আছে। আর অন্যদিকে আছে অল্টারনেটিভ হাইপোথেসিস, যে হলো গবেষকের নতুন আইডিয়া। সে দাবি করে না, একটা পরিবর্তন হয়েছে, একটা পার্থক্য অবশ্যই আছে। আর এই ফ্লোচার্টটা হলো আমাদের বিচার প্রক্রিয়ার একটা রোডম্যাপ। আমরা ধাপে ধাপে এটা অনুসরণ করে একটা সিদ্ধান্তে আসি যে আমাদের হাতে থাকা প্রমাণ কোন পক্ষকে সমর্থন করছে। তো আমরা আমাদের এই পরিসংখ্যানিক বিচারের প্রায় শেষ পর্যায়ে, মানে ক্লাইম্যাক্সে চলে এসেছি। এখন আমরা দেখব যে রায়টা কিভাবে দেওয়া হয়, আর সেই রায় ভুল হওয়ার ঝুঁকিগুলোই বা কী কী। এই রায়ের মূল চাবিকাঠি হল পি ভ্যালু।
সহজ করে বললে পি ভ্যালু আমাদের বলে যে যদি পুরনো ধারণাটাই সত্যি হতো অর্থাৎ নাল হাইপোথেসিস, তাহলে আমাদের হাতে থাকা ডেটার মতো একটা ফলাফল পাওয়ার সম্ভাবনা কতটা কম। পি ভ্যালু যত ছোট, পুরনো ধারণার বিরুদ্ধে প্রমাণও তত বেশি জোরালো। এই টেবিলটা আমাদের পি ভ্যালু বুঝতে সাহায্য করে। সাধারণত আমরা 0.05কে একটা মাপকাঠি হিসেবে ধরি। যদি পি ভ্যালু এর থেকে কম হয় তাহলে আমরা বলি যে ফলাফলটা পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ, মানে এটা শুধু হঠাৎ করে বা কাকতালীয়ভাবে ঘটে যাওয়ার সম্ভাবনা খুব কম। চলুন পুরো ব্যাপারটা একটা বাস্তব উদাহরণ দিয়ে পরিষ্কার করা যাক। প্রশ্নটা হলো, দুই ধরনের নার্সের ভিজিটে কি আসলেই সময়ের কোনো পার্থক্য হয়? এই প্রশ্নের উত্তর পেতে আমরা 4টা সহজ ধাপ অনুসরণ করব। প্রথমে আমরা দুটো হাইপোথেসিস ঠিক করি। একটা বলে কোনো পার্থক্য নেই, আর একটা বলে পার্থক্য আছে। এরপর আমরা আমাদের ডেটা থেকে একটা টেস্ট স্ট্যাটিস্টিক বের করি। তারপর সেটার পি ভ্যালু খুঁজে বের করি। আর সবশেষে ওই পি ভ্যালুর উপর ভিত্তি করেই আমরা একটা সিদ্ধান্তে আসি। তো হিসাব করে দেখা গেল যে পি ভ্যালু এসেছে 0.093, যা আমাদের সেই 0.05 মাপকাঠির চেয়ে বেশ বড়। এই মানে হল দুই ধরনের ভিজিটের সময়ের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখছি সেটা কাকতালীয় হওয়ার সম্ভাবনা প্রায় 11%। তাই আমাদের হাতে যথেষ্ট প্রমাণ নেই এটা বলার জন্য যে দুই ধরনের ভিজিটে আসলেই কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। কিন্তু একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে, পরিসংখ্যানের কোনো রায়ই কিন্তু 100% নিশ্চিত কোনো সত্য নয়। এখানে সবসময় ভুল হওয়ার একটা ঝুঁকি থেকেই যায়। সাধারণত দুই ধরনের ভুল হতে পারে। একটা হলো টাইপ 1 এরর, মানে ফলস পজিটিভ। এর মানে আসলে কোনো প্রভাব নেই, কিন্তু আমরা ভুল করে বলছি যে প্রভাব আছে। আর দ্বিতীয়টা হলো টাইপ 2 এরর, মানে ফলস নেগেটিভ। এই ক্ষেত্রে প্রভাব আসলেই আছে, কিন্তু আমরা সেটাকে ধরতে ব্যর্থ হয়েছি। তাহলে এই সব কিছু জানার পর মূল প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, একটা পুরনো বিশ্বাসকে ছেড়ে নতুন কিছু গ্রহণ করার জন্য ঠিক কতটা প্রমাণ যথেষ্ট? আর ডেটা ও সিদ্ধান্তের মধ্যে এই ভারসাম্য খোঁজাটাই কিন্তু পরিসংখ্যানগত চিন্তাভাবনার আসল চ্যালেঞ্জ।